আসসালামু আলাইকুম। স্যামসাংয়ের তরফ থেকে নতুন একটি 5G স্মার্টফোন রিলিজ হয়েছে, স্যামসাং গ্যালাক্সি M14 5G। সো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার বিস্তারিত স্পেসিফিকেশন এবং এই ফোনটার প্রাইস কত হতে পারে বা বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস কেমন হবে, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। বলা যাক ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখুন, স্যামসাংয়ের ফোন কিন্তু খুবই সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস ডিজাইন রাখা হয়ে যায়। মানে স্যামসাংয়ের ফোন ই সিরিজের যে ফোনগুলো রিলিজ হয়েছে বা আমরা এম সিরিজে এই যে ফোনগুলো দেখেছি, সেই ফোনগুলোর ডিজাইন কিন্তু খুবই সিম্পল ছিল। মিড রেঞ্জ বাজেটে যে ফোনগুলো থাকে বা স্যামসাংয়ের যেই ধরনের ফোনই বলুন না কেন, ডিজাইন কিন্তু খুবই সিম্পল থাকে এবং সিম্পলের ভিতরে মানুষের কাছে খুবই পছন্দনীয় স্যামসাংয়ের ফোন। সো এই ফোনটার ডিজাইনও সিম্পল রাখা হয়েছে। ফোনটির পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির পেছনে গ্লসি ভাব দিল দেখা গেল ফোনটির পেছনে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল না, কিছু একটা শাইনি ভাব রয়েছে। ফোনটির ফ্রেমে এবং বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছিল। ফোনটির থিকনেস ছিল 9.4 মিলিমিটার এবং ফোনটির ওজন ছিল 206 গ্রাম। ফোনটির পোর্টস বাটনের কথা বলে ফোনটিতে ডুয়েল সিম এবং এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং ফোনটিতে 3.5mm জ্যাকও ছিল। ফোনটির সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টের সাপোর্টও থাকছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল, এমনটাই জানতে পেরেছি। তাছাড়াও এই ফোনটি আপনারা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন বাজারে, নেভি ব্লু, লাইট ব্লু এবং সিলভার কালার। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই সিম্পল ছিল এবং সিম্পলের ভিতরে আমার কাছে কিন্তু এর যে সিলভার কালারটা রয়েছে সেই ফোনটা খুবই ভালো লেগেছে। এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা পিএলএস এলসিডি প্যানেল, যেটা এমন একটা এলসিডি প্যানেল যেটা মনে করেন নর্মাল যে এলসিডি প্যানেল থাকে, আইপিএস এলসিডি প্যানেল থাকে, সেগুলোতে দেখা যায় যে একটু আবছা আবছা দেখা যায়। যতই রেজলিউশন বাড়িয়ে আপনি কন্টেন্ট প্লেইং করেন, আবছা আবছা একটা ভাব আসে। তবে এই পিএলএস এলসিডি প্যানেলটা কি, যখন আপনি কোনো কন্টেন্ট দেখবেন, কন্টেন্ট কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো খুব বেড়ে যাবে এবং আপনি স্যাচুরেশন সবগুলো বাড়িয়ে দেখাবে, যার কারণে আপনাকে কোনো একটা রেড জিনিস বা কোনো একটা কালারফুল জিনিস কিন্তু আপনি যখন কন্টেন্টে প্লেইং করবেন তখন কিন্তু আপনার দেখতে আরেকটু নেক্সট লেভেলে হয়ে যাবে। মানে দেখতে একটু সুন্দর লাগবে, ডিসপ্লেতেও অনেক ভালো দেখা যাবে কালারগুলো। তাছাড়া এই ফোনটির ডিসপ্লের রেজলিউশনের কথায় আসা যায়। রেজলিউশন কথা হলে ফোনটার ডিসপ্লে রেজলিউশন ছিল 1080x2408 পিক্সেল। ফোনটিতে কিন্তু ইউ শেপ নচ দেওয়া হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 81.5%। স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে ঠিক লেগেছে, চিন বেজেলস অ্যাভারেজে ছিল। প্রোটেকশনের কথা বলে ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস 5 থাকছে। সো আপনারা বুঝতেই পারছেন কতটা প্রোটেক্টিং এই ফোনটা। যদি আপনার হাত থেকে পড়ে যায় বা পকেট থেকে পড়ে যায় তাহলে ভাঙার চান্স খুবই কম, কারণ এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। সো এই জিনিসটা আপনি বলতেই পারেন যে পড়ে গেলে ভাঙার চান্স খুবই কম। তাছাড়া এই ফোনটার পিপিআই ডেন্সিটি ছিল 400 পিপিআই ডেন্সিটি। সো ওভারঅল ডিসপ্লের কথা বললে ডিসপ্লে কন্টেন্ট প্লেইং বলেন, মাল্টিমিডিয়া বলেন, সব দিকে কিন্তু এই ডিসপ্লে আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই ছিল। বাই দ্য ওয়ে, এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে এক্সিনোসের 1330 একটা 5nm চিপসেট। আর এখানে ওএস বাই ইউআই নিয়ে কথা বলে এখানে অ্যান্ড্রয়েড 30 আপনারা আউট অফ দ্য বক্স পাবেন এবং ইউআই নিয়ে কথা বলে স্যামসাংয়ের One UI 5.1 আপডেট পাবেন। ফোনটির যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি একটি 5nm চিপসেট, আর এখানে সিপিইউ হিসেবে অক্টোকোর থাকছে এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে মালি G68MP2 থাকছে। ফোনটাতে আপনারা স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন UFS 2.2 এবং র্যাম ভেরিয়েন্ট পাবেন LPDDR4X। ফোনটি গ্লোবালি 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশে আপনারা সম্ভবত 2টা ভেরিয়েন্ট পেতে পারেন। সো ওভারঅল ফোনটির যে পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে গেমিং সেকশন নিয়ে আমি কথা বলি। গেমিং সেকশন নিয়ে কথা বলে সব ধরনের গেম আপনারা মিডিয়াম থেকে হাই সেটিংয়ে খেলতে পারবেন। তবে বড় যে গেমগুলো আছে কল অফ ডিউটি, সেখানে হালকা পাতলা ল্যাগিংয়ের দেখা হয়তো বা পেতে পারেন আমার যেটা ধারণা। তবে এটাতে যেহেতু এক্সিনোসের লেটেস্ট একটা চিপসেট ব্যবহার করেছে 5nm, তো সেক্ষেত্রে মনে হয় না তত বেশি ল্যাগিংয়ের দেখা আপনারা পাবেন।
মোটামুটি কথায় বলা যায় যে গেমিংয়ে আপনারা অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এই ফোনটাতে গেমিংয়ে আপনারা কোনো ধরনের সমস্যা হবে না। সো এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে পারফরমেন্সও খুবই ওয়াও লেভেলের ছিল। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কিছু কথা বলা যাক। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলে ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেট ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারি সেন্সর ছিল 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ছিল ম্যাক্রো যেটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ছিল, এবং থার্ড যেটা ছিল সেটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে আমরা এখানে আল্ট্রা ওয়াইড সেন্সর মিস করছি। সো ফোনটার ভিডিও কোয়ালিটির কথা বলে 1080p 30 fps ভিডিও করতে পারবেন। তো আমার মনে হয় এখানে ভিডিও কোয়ালিটিতে একটু ডাউনগ্রেড রয়েছে। এই বাজেটের যে ফোনগুলো সেগুলোতে বেশিরভাগ দেখা যায় 2K-তে বা 1080p 60 fps পর্যন্ত ভিডিওর অপশনও থাকে, তবে এটাতে আপনারা 30 fps পর্যন্তই ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বলে এই ফোনটাতে আপনারা 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পাবেন, যেখানে 1080x30 fps ভিডিও করতে পারবেন। তো আমার এখানে মনে হয় যে এখানে হয়তো 32 মেগাপিক্সেল দিলে খুবই ভালো হতো, তবে আমরা এই বাজেটে দেখি না। তো 13 মেগাপিক্সেল আমার কাছে মনে হয় কিছুটা কম, 15 বা 18 মেগাপিক্সেল দিলে আমার কাছে মনে হয় ভালো হতো সেলফি ক্যামেরার ক্ষেত্রে। তো স্যামসাং আমি দেখেছি যে এই বাজেটের ফোনগুলোতে অনেক সময় 8 মেগাপিক্সেল দেয়, তবে এই ফোনটাতে কিন্তু 13 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন যে সেলফিও মোটামুটি ভালোই আসবে। আর ভিডিওর কথা বলে সেলফি ক্যামেরাও আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। এবার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে ফোনটাতে 6000 mAh একটা ম্যাসিভ মনস্টার ব্যাটারি পেয়ে যাবেন, যেটাকে চার্জ করার জন্য আপনারা ভেরিয়েন্ট অনুযায়ী 2 ধরনের চার্জার পাবেন। যেমন আপনারা যদি এই ফোনটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন তাহলে এই ফোনটার সাথে আপনারা 25 ওয়াটের চার্জার পাবেন, আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনলে আপনারা এই ফোনটার সাথে 15 ওয়াটের চার্জার পাবেন। ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনারা 25 ওয়াট পাচ্ছেন, বেশি একটা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন, তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে 15 ওয়াট পাচ্ছেন। মানে একটা সময় ছিল আমি মার্কেটে গেলে দেখতাম যে স্যামসাংয়ের ফোনের বেলায় বা যে কোনো ফোনের বেলায় ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা শুনলে মানুষ আর ফোন কিনতো না, কিন্তু স্যামসাংয়ের এই বেলায় কিন্তু জিনিসটা পুরো উল্টে গেল যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখন মানুষ খুঁজে খুঁজে কিনবে। এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সো যাই হোক, এবার ফোনটির প্রাইস সেকশন নিয়ে আলোচনা করা যাক। প্রাইস নিয়ে কথা বলে এই ফোনটার প্রাইস 4128GB, বাংলাদেশে 25,000 টাকা ধরা হয়েছে, এবং এই ফোনটার প্রাইস ইন্ডিয়াতে 4128GB 14,990 রুপি ধরা হয়েছে। সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় যে একটা বিগ থামস আপ দিতে হয় স্যামসাংকে, কারণ এই প্রাইস রেঞ্জে এই ফোনটা সব দিক থেকেও ঠিকঠাক ছিল, আমার কাছেও ঠিকঠাক লেগেছে। এবং তবে কিছু কিছু দিকে ডাউনগ্রেড রয়েছে এই ফোনটার, যেমন ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে 15 ওয়াটের জায়গায় যদি 20 ওয়াট বা 18 ওয়াট দেওয়া হতো সেক্ষেত্রে ভালো হতো। অনেক মানুষ ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে কিনবে, আমি জানি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের উপর মানুষের ভরসাটা কেন নাই, মানুষ কেন বোঝে না, এটা আমার বলতে মনে হয়। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না, এসব বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।